হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য যে ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ কোর্সটা শুরু করেছি, আজকে সেই কোর্সের 9 নম্বর ক্লাসটা করাবো। আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারে আসা 23শে আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের যে ম্যাথের কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে এই তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু 18 এবং ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু 24 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত? আচ্ছা, কি দিয়েছে দেখি একটু। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান 18 দিয়েছে, আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান 24 দিয়েছে। আমাকে বের করতে হবে কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমি এই প্রথমের এইটাকে আর পরের এইটাকে, এই দুটোকে যোগ করে দেব, মানে প্রথমটার বাঁদিকের সাথে পরেরটার বাঁদিক, আর প্রথমটার ডান দিকের সাথে পরেরটার ডান দিক। মানে কি হবে তাহলে দেখো, আমি যদি এখানেও ধরো এরকম দাগ টেনে দিলাম যোগ করে, তাহলে কি আসে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এর প্রথমটা লিখলাম, সাজিয়ে লিখলাম, প্লাস এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কত হয়, 2xy, প্লাস এক্স আর ওয়াই যোগ করলে হয় এক্স প্লাস ওয়াই, সমান সমান কত হবে, 18 আর 24 যোগ করলে হয় 42। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা কার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। মানে ধরো 2xy টা যদি আগে থাকতো তাহলে কি হতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই পুরোটা মিলে কি হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এই এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমি ব্র্যাকেটে লিখলাম, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, এই 42টা ডান পাশে ছিল ওটাকে বাঁ পাশে আনলাম, মাইনাস 42 সমান সমান 0। কেন বাঁ পাশে আনলাম তাহলে দেখো, আচ্ছা আমি যদি এখানে এক্স প্লাস ওয়াইটাকে এ ধরে নিই, তাহলে আমি কি লিখতে পারি, এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই আছে মানে এ মাইনাস 42 সমান সমান 0। এবার এটাকে আমি মিডল টার্ম করব, কতকে ভেঙে কত আনবো, এই 42কে ভাঙবো, 42কে ভেঙে আমি কি আনবো, এর সহগ আনবো, এর সহগ কত কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 6 7 42, 6 আর 7 গুণ করলে 42 আসে, আর 7 এর থেকে যদি 6 বাদ দিই তবে এ আসে। তাহলে দেখো তো আমি কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 ইন্টু এ মাইনাস 42 সমান সমান 0। এটাকে ভাঙি, এ স্কোয়ার প্লাস 7 এ মাইনাস 6 এ মাইনাস 42 সমান সমান 0। প্রথম দুটো থেকে দেখো এ কমন যায়, এ কমন নিলে কি পড়ে থাকে, এ প্লাস 7 মাইনাস, আচ্ছা পরের দুটো থেকে মাইনাস 6 কমন যায়, মাইনাস 6 কমন নিলে এ প্লাস 7 ইজিক্যাল টু 0। আবার এই দুটো থেকে দেখো a প্লাস 7 কমন যায়, তাহলে a প্লাস 7 কমন নিলে কি পড়ে থাকে, a মাইনাস 6 সমান সমান 0। তাহলে দেখো দুটো জিনিসের গুণফল যখন 0 হয় তখন তারা প্রত্যেকে আলাদা করে 0 হয়, তাহলে হয় a প্লাস 7 ইজিক্যাল টু 0 হবে, বা a সমান সমান 7টাকে ডান পাশে পাঠালে মাইনাস 7, অথবা a মাইনাস 6 ইজিক্যাল টু 0 হবে, তাহলে মাইনাস 6টাকে ডান পাশে গেলে প্লাস 6 হয়ে যাবে, তাহলে a সমান সমান 6। তাহলে এ মানে আমি কি ধরেছিলাম দেখি, এ মানে যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ ধরেছিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এর দুটো মান বেরোবে, একটা হয় -7 হবে আর একটা হয় 6 হবে। তাহলে -7 আর 6 কোন অপশনে আছে, দেখো অপশন সি তে আছে, -7 অথবা 6, মানে 6 অথবা -7 বা একই। তাহলে এটার উত্তর কি হবে, অপশন সি হবে। এটা কিন্তু খুব ভালো অঙ্ক একটা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে sin a বাই 1 প্লাস cos a প্লাস 1 প্লাস cos a বাই sin a ইজিক্যাল টু কত। আচ্ছা আমি এখানে লিখছি, হ্যাঁ, কি ছিল, sin a by 1 plus cos a plus 1 plus cos a by sin a। আচ্ছা এটাকে আমি লসাগু করি, হ্যাঁ এটার একটা শর্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের 11 এ আছে, ক্লাস 10 এ কিন্তু নেই, তাই ওই ফর্মুলা আমি করাচ্ছি না। এমনি নরমালি আমি লসাগু করি, নিচের গুলো লসাগু কত হবে, এই দুটোর গুণফল, মানে কত হবে, sin a into 1 plus cos a। আচ্ছা এখানে 1 প্লাস cos a আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে sin a into 1 প্লাস cos হবে, sin a দিয়ে, তাহলে নিচে sin a আছে আর উপরে sin a, গুণ করলে কত হয়, sin স্কোয়ার a, প্লাস এখানে sin আছে, তার মানে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 1 প্লাস cos a into 1 প্লাস cos a। আচ্ছা তাহলে সমান সমান আমি উপরে sin স্কোয়ার a লিখি, প্লাস এটা গুণ করলে দেখো 1 প্লাস cos a তার হোল স্কোয়ারের আকারে রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, a স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে একই হয়, 1 প্লাস 2ab মানে 2 ইন্টু a মানে কত 1 আর b মানে হচ্ছে cos a মানে cos এই হবে, প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার a ডিভাইডেড বাই যা আছে তাই।
আচ্ছা এখানে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ রয়েছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত 1, তাহলে আমি কি লিখতে পারি 1 এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর জায়গায় 1 প্লাস এখানে একটা 1 রয়েছে মানে 1 প্লাস 2 কস এ, আর নিচে যা আছে তাই লিখে দিই। আচ্ছা এই 1 প্লাস 1 করলে দেখো 2 হয়, তাহলে এর জায়গায় আমি 2 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে 2 প্লাস 2 কস এর থেকে দেখো 2 কমন যায়, 2 কমন নিলে কত পড়ে থাকে 1 প্লাস কস এ পড়ে থাকে, আর নিচে কি আছে সাইন এ ইন্টু 1 প্লাস কস এ, উপরেও দেখো 1 প্লাস কস এ আছে, নিচেও দেখো 1 প্লাস কস এ আছে, এটা কি হবে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 বাই সাইন এ। আবার 1 বাই সাইন এ মানে আমি কি লিখতে পারি কোসেকে, সাইন এর উল্টো করলে কোসেক হয়, তাহলে 1 বাই সাইন এ মানে কোসেকে, তাহলে 2 টা রয়েছিল তাহলে 2 কোসেকে হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। দেখো সুষম কথাটার মানে কি, সুষম কথাটার মানে হলো বহুভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি অন্তঃকোণ বলেছে 120 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত। দেখো একটা বহুভুজ আমি আঁকি, হ্যাঁ এরকম যে কোনো একটা বহুভুজ আঁকছি আমি, এই একটা ষড়ভুজ আঁকলাম, এর অন্তঃকোণ মানে কি ভিতরের দিকের কোণগুলো, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা আর এই কোণটা। বহিঃকোণ কোনটা হবে, আমি যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, এই ধরো এই বাহুটাকে এখানে এরকম বর্ধিত করলাম, তাহলে দেখো এইটার এই একটা অন্তঃকোণ পেয়েছি আর একটা বাইরের দিকে একটা কোণ পেয়েছি, কোন কোণটা পেয়েছি এই কোণটা পেয়েছি, তাই এটাই হচ্ছে বহিঃকোণ। দেখো অন্তঃকোণ আর বহিঃকোণকে যদি আমি যোগ করি, এইটা আর এইটা যদি যোগ করি এটা একটা সরলরেখা হয়, সরলরেখার মান কত 180 ডিগ্রি, তার মানে আমি কি পাচ্ছি অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে কত হয় 180 ডিগ্রি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ করলে কত হয় 180 ডিগ্রি। আর একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, বহুভুজের বাহু সংখ্যা সমান সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, এটা একটা ফর্মুলা, এটাও কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। তাহলে এখানে দেখো অন্তঃকোণ বলে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে বহিঃকোণ বের করতে পারবো, বহিঃকোণ কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, মানে বহিঃকোণ কত হবে 60 ডিগ্রি, 180 থেকে 120 বাদ দিলে, তাই না। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে, তাহলে বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ, বহিঃকোণের মান বেরিয়েছে 60 ডিগ্রি লিখে দিলাম, তাহলে 60 কে 6 দিয়ে গুণ করলে 360 হয়, মানে বাহু সংখ্যা হবে 6, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 9 এর 3টি ক্রমিক গুণিতকের যোগফল 2457 হলে বৃহত্তম গুণিতকটি কত। দেখো গুণিতক মানে কি, 9 এর গুণিতক মানে 9 গুণ 1 9 গুণ 2, এইগুলো হচ্ছে 9 এর সব গুণিতক। এবার 3টে ক্রমিক গুণিতক বলেছে, ক্রমিক মানে পরপর 3টে, মানে আমি ধরো 9 গুণ 2 9 গুণ 3 9 গুণ 4 এরকম করতে পারি, বা 9 গুণ 10 9 গুণ 11 9 গুণ 12 এরকম করতে পারি, মানে 9 এর সাথে যেগুলো গুণ করব সেগুলোর মধ্যে তফাৎ হবে, এক এক করে বাড়বে, তাই না। মানে আমি যদি প্রথমটা ধরি যে 9x, তার পরেরটা তাহলে কত হবে 9 ইন্টু এক্স প্লাস 1, আর তারপরেরটা কত হবে 9 ইন্টু এক্স প্লাস 2, এক এক করে বাড়ছে, তাই না, 9 এর সাথে যেটা গুণ করব সেটা এক এক করে বাড়বে, তাহলে এইগুলো হচ্ছে 3টে ক্রমিক গুণিতক, এদের যোগফলই বলেছে 2457, তো আমি এখানে একবারে যোগ দিয়ে দিই, এটা প্লাস এটা সমান সমান কত 2457। এবার দেখো যোগ করি তাহলে কত হয় 9x প্লাস 9x প্লাস 9 গুণ করে দিলে প্লাস 9x প্লাস 18 সমান সমান 2 4 5 7, 9x কতগুলো আছে একটা দুটো তিনটে, মানে কত হয় 27x। আচ্ছা 9 আর 18 যোগ করলে কত হয় 27, 27টাকে একবারে ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয় 2 4 5 7 মাইনাস 27, 2457 থেকে 27 বাদ দিলে কত হবে 2430 হবে, তাহলে 27x সমান সমান হচ্ছে 2430, তাহলে x সমান সমান কত হবে 2430 ডিভাইডেড বাই 27, 27 কে দেখো 9 দিয়ে গুণ করলে 243 হবে, মানে x এর মান কত হবে 90 হবে, ঠিক আছে। আচ্ছা আমাকে কি চেয়েছে বৃহত্তম গুণিতকটি কত, আমার বৃহত্তম গুণিতকটি কত ছিল যে 9 ইন্টু এক্স প্লাস 2, তাহলে বৃহত্তম গুণিতকটি কত হবে 9 ইন্টু এক্স প্লাস 2, এক্স এর মান হচ্ছে 90, 90 প্লাস 2 করলে কত 92, তাহলে 9 গুণ 92 করলে কত হয় 9 দুগুণ 18 আর 8 হাতে 1, 9 নং 1 এর 82, 828, মানে অপশন সি হবে রাইট আনসার। তারপরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন উক্তিটি সত্য নয়। কি বলেছে দেখো, রম্বসের দুটি সংলগ্ন কোণের যোগফল 180 ডিগ্রি নয়, প্রতিটি বর্গক্ষেত্রই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের প্রতিটি বাহু সমান। আচ্ছা
দেখো আমাদের আগে রম্বসটা কি জানতে হবে। রম্বস কি? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান এবং বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলিও সমান, সেটাই হচ্ছে রম্বস। তার মানে আমি কি কি বললাম? 4টে বাহু সমান হতে হবে, এই একটা চতুর্ভুজ আঁকলাম আমি, হ্যাঁ? তাহলে আমাকে কি কি করতে হবে? 4টে বাহু সমান হতে হবে, মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, 4টে বাহুই কি হতে হবে? সমান হতে হবে। আর কি হতে হবে? বিপরীত কোণ, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে, মানে এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এই বাহু আর নিচের বাহু সমান্তরাল হবে, আর এই বাহু আর ডান পাশের এই বাহু সমান্তরাল হবে। আর কি হবে? বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণগুলো সমান মানে এই দেখো, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণ দুটো সমান হবে, আর এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই পাশেরটা, এই কোণ দুটো পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে এইগুলো। আরো কি কি জানতে পারি আমি? আরো যদি রম্বসের দুটো কর্ণটা নিয়ে আমি এখান থেকে নিয়ে একটা কর্ণ, আচ্ছা এটার নাম দে রম্বসটার, এ বি, পাশে একটা আঁকছি, হ্যাঁ? রম্বসটার নাম দিই এ বি সি ডি। তাহলে দুটো কোণ, একটা হচ্ছে এসি, এ কে আর সি কে যদি জোড়া লাগিয়ে দিয়ে হয় কি এসি, আর একটা কি বিডি, বি আর ডি কে যদি জোড়া লাগিয়ে দিই তাহলে হবে বিডি। আহ, তাহলে দেখো রম্বসের কর্ণের ক্ষেত্রে ফর্মুলা কি? রম্বসের কর্ণের ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে এই দেখো এই দুটো কোণ এঁকেছে, এটা যদি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাহলে দেখো এই ও বিন্দুটা এসি কর্ণকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এ ও, একটা হচ্ছে ওসি। এই এ ও আর ওসি টা সমান হবে, এ ও আর ওসি সমান হবে। আর উল্টো দিক থেকে যে ও বিন্দুটা বিডি কর্ণকে দুটো বিন্দুতে, ও বি আর ওডি দুটো সরলরেখায় ভাগ করেছে, তাহলে ও বি সমান সমান হবে ওডি। এটাই হচ্ছে সমানভাবে, সমানভাবে ভাগ করা। আর কি বলেছে? সমকোণে, মানে যে এই যে কোণগুলো তৈরি হচ্ছে এরা সবাই কি হবে? সমকোণ হবে, মানে কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তো এইগুলোই এখানে রম্বসের সম্পর্কে জানা। আচ্ছা, এবার দেখো আমাকে প্রশ্নে কি বলেছিল, এদের মধ্যে কোনো একটি সত্য নয়। রম্বসের দুটি সংলগ্ন কোণের যোগফল 180 ডিগ্রি নয়। আচ্ছা, এখানে আরেকটা রম্বস আঁকি। রম্বস এরকম একটা আঁকলাম। এটা একটু এরকম হবে, যাই হোক, এরকম একটা রম্বস আঁকলাম ধরো। কি বলেছে? দুটি সংলগ্ন কোণের যোগফল। সংলগ্ন কোণ মানে পাশাপাশি কোণ। তাহলে আমি যদি এই কোণটাকে ধরি, এই কোণটার পাশাপাশি কোণ এইটাও হতে পারে, ডান পাশেরটাও হতে পারে, তো আমি এইটার সাথে এই কোণটাকে নিচ্ছি। তো এদের যোগফল বলেছে কত? 180 ডিগ্রি। 80 ডিগ্রি নয় বলেছে। আচ্ছা আমি দেখবো এদের যোগফলকে 180 ডিগ্রি হচ্ছে, কি করে দেখবো? আচ্ছা দেখো, আমি যদি এই বাহুটাকে এরকম বর্ধিত করে দিই, ঠিক আছে, তাহলে এই কোণটা একটা পেলাম, আর দেখো এই দিকে আর একটা কোণ পাবো, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এরা কি বলে? একান্তর কোণ বলে, কারণ দেখো এই দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে কি হয়? এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই যে উপরের কোণটা নিচের কোণটা সমান হচ্ছে। আবার এই কোণটা কি? তাহলে এই নিচের কোণটার মান যত হবে এই উপরের কোণটার মানও তত হবে, তার নিচের কোণটার জায়গায় আমি উপরের কোণটা দিতে পারি। আবার উপরের কোণটার নিচের এই কোণটা যোগ করলে হয় কত? 180 ডিগ্রি, মানে একটা সরলরেখা। তাহলে রম্বসের দুটি সংলগ্ন কোণের যোগফল কত? 180 ডিগ্রি হয়। তাহলে এটা কি বলেছে? নয় বলেছে। 180 ডিগ্রি নয় বলেছে মানে এটা ভুল বলেছে। ঠিক আছে, এটা সত্য নয়, এটা ভুল বলেছে, এটা মিথ্যা। না না না, 180 ডিগ্রি নয় মানে এটাই সত্য, এটা মিথ্যা বলেছে, ঠিকই এটা মিথ্যা বলেছে। আর কি বলেছে? প্রতিটি বর্গক্ষেত্রই রম্বস। প্রতিটি বর্গক্ষেত্র হলে তো রম্বস হবে। বর্গক্ষেত্রের কি কি হয়? 4টে বাহু সমান হয়, 4টে কোণে 90 ডিগ্রি হয়, 4টে কোণ 90 ডিগ্রির দরকার নেই, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে প্রতিটি বর্গক্ষেত্রের রম্বস। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও তো একটু আগে বললাম এই যে। আর রম্বসের প্রতিটি বাহু সমান, এটা তো বলেছি। তাহলে কোনটা ঠিক হবে না? 180 ডিগ্রি নয় বলেছে, নয়টা হবে না, মানে 180 ডিগ্রি হয় যদি বলতো তাহলে উক্তিটা ঠিক হতো, কিন্তু নয় বলেছে মানে উক্তিটা ভুল। তাহলে কোন উক্তিটি সত্য নয়? 180 ডিগ্রি নয় ওই উক্তিটি। তারপর একটা দেখো কি বলছে, বলছে 13টি ক্রমিক সংখ্যার গড় 36। ক্রমিক সংখ্যা মানে কি? 13টি পরপর সংখ্যা। যদি আমি ধরো 5 থেকে শুরু করি তাহলে কি কি হবে? 5 6 7 8 এরম করে পরপর 13টা সংখ্যা। যদি 10 থেকে শুরু করি তাহলে কি হবে? 10 11 12 13 এরম করে। মানে ক্রমিক সংখ্যা মানে কত? পরপর, তাদের মধ্যে তফাৎ কত? এক এক করে বাড়বে। ঠিক আছে, তাহলে 13টি ক্রমিক সংখ্যার গড় বলেছে 36। তাহলে গড় যদি 36 হয় তাহলে 13টা সংখ্যার সমষ্টি কত হবে? 36 গুণ 13 গুণ করে দিতে হয়, কত হয়? 6 তেরং 78 এর 8 হাতে 7, 3 তেরং 39 আর সাথে হয় কত? 46, মানে 468 হলো। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বলছে এই 13টি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিগুণের সাথে বৃহত্তম সংখ্যাটি, আচ্ছা
তাহলে দেখো 13টা সংখ্যা বলেছে, তাহলে সংখ্যাগুলো আমি কি কি ধরতে পারি? একটা আমি ধরতে পারি ax x+1 এরম করে আমি ধরতে পারি 13টা সংখ্যা, কিন্তু এভাবে ধরলে আমরা অনেক ক্যালকুলেশনে জটিল হয়ে যাবে, আমি অন্য একটা পদ্ধতি ইউজ করব। সেটা কি? ধরার ক্ষেত্রেই দেখো 13টা সংখ্যা বলেছে তো, তা আমার কাজ হবে 13 থেকে 1 কমিয়ে দেবো। 13 থেকে 1 কমালে কটা হয়? 12টা। যদি বলতে 11টা, তাহলে কি করতাম? 11 থেকে 1 কমিয়ে দিতাম, মানে 10টা নিতাম, 10টা ধরতাম। যদি বলতে 15টা, তাহলে 15 থেকে, এগুলো সবসময় বিজোড়ই বলবে, এমনই বলবে যাতে তোমার ধরতে সুবিধা হয়। যদি 15টা বলতো, তাহলে 15 থেকে 1 কমিয়ে দিতাম, হতো কত? 14টা। এইবার এই যে 13 থেকে যে 1 কমালাম 12টা হলো, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। আমি কি করব? প্রথম সংখ্যাটাকে ধরবো x-6, তারপরেরটা কি হবে? 1 বাড়বে, মানে কত হয়ে যাবে? x-5 হয়ে যাবে, x-4 হয়ে যাবে, এরম করে করে যাবে। তাই মাঝখানে একটা সংখ্যা হবে x, তারপরের সংখ্যাটা কতবার এক এক করে বাড়বে, মানে হবে x+1 x+2, এরম করে কত অবধি যাবে? x+6 অবধি যাবে। মানে x-6 থেকে শুরু হচ্ছে, মাঝখানে একটা x আছে, আর শেষ হচ্ছে x+6 অবধি। দেখো এরম করলেই 13টা সংখ্যা হয়। যদি 11টা সংখ্যা বলতো, তাহলে মানে কত থেকে করতাম? x-5 থেকে করতে হতো তখন। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে এদের সমষ্টি যদি করি, দেখো এই যে -6 -5 -4, এগুলো সব না কেটে যাবে, +1 +5 +6 এগুলোর সাথে কেটে যাবে। তাহলে খালি কোনগুলো পড়ে থাকবে? খালি x গুলো পড়ে থাকবে। ওই জন্যই এইভাবে ধরা। তা কতটা x পড়ে থাকবে? আমি তো টোটাল 13টা সংখ্যা নিয়েছি, তাহলে 13টা x পড়ে থাকবে। তাহলে 13x সমান সমানই হচ্ছে এদের যোগফল সমান সমানই কত বলেছে? 468। তাই এটা সমান সমানই 468। তাহলে x এর মান কত? x সমান সমান 468 ডিভাইডেড বাই 13। 13 দিয়ে কাটাকুটি গেলে 3 তেরং 39 আর 7 8, 7 8 মানে 6 তেরং 78, মানে x এর মান কত বেরোলো? 36 বেরোলো। আচ্ছা, এবার কি বলেছে দেখি। যদি এই 13টি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিগুণ, ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে x-6, x এর মান বেরিয়েছে 36, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 36 - 6 মানে 30। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিগুণ মানে 30 গুণ 2, এর সাথে বৃহত্তম সংখ্যাটি কত? x+6, x এর মান হচ্ছে 36, তাহলে x+6 কত হবে? 36 যোগ 6 করলে হয় 42, মানে এটা যোগ 42, এই দুটো সংখ্যা যোগ করতে বলেছে। তো 30 দুগুণে হয় 60, যোগ 42 করলে কত হয়? 102 হয়, মানে অপশন এ হবে। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, হ্যাঁ। তারপরেরটা দেখো কি বলছে। বলছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 357 ও শেষ দুটির গুণফল 609 হলে সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটি হয়ে গেছে, তিনটির হবে। আচ্ছা দেখো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যদি দুটো সংখ্যা আমি নিই যাদের মধ্যে কিছু কমন না থাকে, বা যাদের গসাগু যদি এক হয়, আমি যে কোনো সংখ্যা নিলাম দুটো, যাদের গসাগু এক হলেই ওদেরকে বলা যায় যে ওরা পরস্পর মৌলিক। ধর আমি নিলাম 4 আর 5, 4 আর 5 এর গসাগু করলে দেখো এক হয়, কিছু কমন নেই দুজনের মধ্যে, তাহলে ওরা পরস্পর মৌলিক। এইভাবে আমি করতে পারি। আচ্ছা, এখানে দেখো কি বলছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটোর গুণফল বলে দিয়েছে আর শেষ দুটোর গুণফল বলে দিয়েছে। আচ্ছা, আমি এই 357 কে উৎপাদকে ভাঙি, 609 কেও ভাঙি, দেখি এদের গুণ কত কত গুণ করলে এই সংখ্যাগুলো আসছে। তাহলে 357 কে আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3, 3 একে 3, 2 7 9। আচ্ছা, 159 কে খালি 119 কে খালি 7 দিয়েই করা যায়, 7 17 119, আর তো কিছু দিয়ে যাবে না। আচ্ছা, এবার করি 609 কে, 609 কেও 3 দিয়ে যাচ্ছে, তাহলে 301, 301, 301, এটাকে দেখো 17 দিয়ে যাচ্ছে। ও ভুল করলাম, 201, তো 203 হবে, 301 লিখছি, 203। আচ্ছা, এটাকে দেখো 17 দিয়ে যায়, 17 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, হ্যাঁ 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7 দুগুণে হয় 14, 6 3 মানে 7 9 63। আচ্ছা দেখো, তাহলে এই দুটোর মধ্যে দেখো 3 গুণ 7, 3 গুণ 7 আছে, আর একটা অন্য সংখ্যা আছে। তার মানে দেখো এই 357 সমান সমান কি হবে? 37 গুণ 17, বা 17 গুণ 37 লিখে তাহলে বুঝতে সুবিধা হবে, 17 গুণ 37 লিখতে পারি। আর 609 সমান সমান কি হবে? 17 লিখলাম কেন, 17 গুণ 37 করলাম কেন, 3 7 21, ও 609 সমান সমান কি হবে? তাহলে 29 গুণ 21, বা 21 গুণ 29 লিখি, ঠিক আছে, 21 গুণ 29। তাহলে দেখো, তাহলে প্রথম দুটোর সংখ্যার মধ্যে কি আছে? 21, প্রথম সংখ্যাটার মধ্যে 17 গুণ 21 আছে, দ্বিতীয় সংখ্যাটার মধ্যেও 21 গুণ 29 আছে, মানে দুটোর মধ্যে দেখো 21 কমন, তাহলে যে মাঝের সংখ্যাটা কত? 21। তাহলে আমি সংখ্যা তিনটে কি কি পেলাম? একটা পেলাম 17, একটা পেলাম 21, আর একটা পেলাম কত? 29। তাহলে সংখ্যা তিনটে যোগফল করলে কত? 17, 21 আর 29 কত হয়? 9 এর 10 এর সাথে 17, 7 হাতে 1, 2 এর 3, 3 দিয়ে 5 এর 6, মানে কত হবে? অপশন বি 67। তারপরেরটা দেখো কি বলছে। বলছে যে রম্বসের কর্ণদ্বয় 12 সেমি ও 15 সেমি, তার ক্ষেত্রফল কত? দেখো রম্বসের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, কি? রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণ দুটোর গুণফল করে দিলেই বেরিয়ে যাবে হাফ ইন্টু করলে। ঠিক আছে, তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 12 ইন্টু 15, 2 আর 12 কে কাটাকুটি যাই হয় 6, তাহলে 6 15 90, তাহলে কত হবে তার ক্ষেত্রফল? 90 বর্গ সেমি অপশনে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন দোকানদার মুদ্রিত মূল্যের উপর 30% ছাড় দিয়েও 10% লাভ করে, তাহলে মুদ্রিত মূল্য ক্রয় মূল্য থেকে শতকরা কত বেশি? আচ্ছা, তাহলে আমি এখানে যে ক্রয় মূল্য থেকে কত বেশি বলেছে, আমি ধরছি ক্রয় মূল্যটা 100 টাকা, এগুলো 100 ধরে করলে সুবিধা হবে। কি ধরলাম? ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, লাভ করেছে কত পার্সেন্ট? দেখো 10% লাভ করেছে, তাহলে 10% লাভ করেছে মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ করেছে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা বেশি হবে, তাহলে বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা, তাই না? বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। আচ্ছা, মুদ্রিত মূল্যের উপর ছাড় দিয়েছে কত? 30%, তাহলে 30% ছাড় দেওয়া মানে কি? মানে ওর মুদ্রিত মূল্য যদি 100 লেখা থাকে, তাহলে ও বেচেছে কত টাকায়? 30 টাকা ছাড় দিয়েছে, মানে বিক্রি করেছে কত টাকায়? 70 টাকায়। তা কথাটা যদি আমি ঘুরিয়ে লিখি যে বিক্রয় মূল্য 70 টাকা হলে মুদ্রিত মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে মুদ্রিত মূল্য কত হবে তাহলে? 100/70 টাকা। আর বিক্রয় মূল্য কত বেরিয়েছে? এখানে 110 ছিল, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে মুদ্রিত মূল্য কত হবে? গুণ করতে হবে, 100 গুণ 110 ডিভাইডেড বাই 70, 0 0, এটা তো আর কিছু কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা, 2 দশমিক স্থান পর্যন্ত মানে পয়েন্টেই আনতে হবে, তাহলে গুণ করলে 1100 ডিভাইডেড বাই 7, ভাগ করে দিই। প্রথমে কতবার যাবে? একবার দিলে হয় 7, 4 0, 5 7 হয় 35, 5 0, 7 7 হয় 49, তারপরে 1 পয়েন্ট দিয়ে 0 মানে 1 7, আচ্ছা 157.14 এরকম টাইপের, এই দেখো 57.14 এটা হবে, তাহলে আমি 157.14 ধরলাম হচ্ছে এর মুদ্রিত মূল্য। তাহলে কত শতাংশ বেশি ক্রয় মূল্য ছিল? কত? 100, তাহলে কতটা বেশি? 157.14 থেকে 100টা বাদ দিতে হবে, কত হয়? 57.14 বেশি। এটা কততে বেশি? 100তে 57.14 বেশি, তাহলে কত পার্সেন্ট বেশি? 57.14% বেশি। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটি 16 গুণ হবে? দেখো এটা খুব সুন্দর একটা ফর্মুলা আছে। দেখো কি ফর্মুলাটা, এখানে বলেছে দ্বিগুণ হয়েছে 10 বছরে, এটাকে দেখবো আর কত গুণ হবে? 16 গুণ হবে। এই 16 গুণটা দেখো 2 এর একটা পাওয়ারে পড়ছে না, দ্বিগুণ হচ্ছে মানে 2 গুণ হচ্ছে। 16 গুণটা 2 এর পাওয়ার কত করলে 16 গুণ হয়? দেখো 2 টু দি পাওয়ার 4 করলে 16 গুণ হয়। তাহলে 2 এর পাওয়ার কত করছি আমি? 4 গুণ করছি, তাহলে এই দ্বিগুণটা যত বছরে হচ্ছিল, 2 এর পাওয়ার যত করেই বের করতে বলেছে 16 গুণটা মানে 4 করলে হচ্ছে, তাহলে এই বছরের সাথে কত বছরে সেটা অত গুণ হবে? যত বছর ছিল 10 গুণ 4 হবে, মানে 40 বছরে। আর এই 16টা এমনই যাবে, 16 দিক যত গুণ দিক এটা এমনই দেবে যেটা 2 এর পাওয়ারে হবে। ধরো 32 গুণ দিতে পারে, তাহলে যদি 32 হতো, যদি বলতো 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 32 গুণ হবে? তাহলে আমি কি করতাম? 32 মানে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5, তাহলে কত বছর হবে? এখানে পাওয়ারে 5 পেয়েছি, আর দ্বিগুণ হচ্ছিল 10 বছরে, মানে কত বছরে 32 গুণ হবে? 10 গুণ 5 বছরে। যদি বলতো 64 গুণ একই রকম করে, 2 টু দি পাওয়ার দেখো 6 করলে হয় 64, তাহলে কত 10 বছরে যদি দ্বিগুণ হয় কত বছরে 2 টু দি পাওয়ার 6 গুণ হবে? তাহলে পাওয়ারে আছে 6 আর এখানে আছে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে 6 গুণ 10 বছরে, মানে 60 বছরে। এইভাবে হবে এটা। তাহলে 16 গুণ হচ্ছে কত বছরে? 40 বছরে, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ একটি দ্রব্য 384 টাকায় কিনে 576 টাকায় বিক্রি করে এবং বি আর একটি দ্রব্য 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করে, এ ও বি এর লাভের হারের অনুপাত। আচ্ছা, এ 384 টাকায় কিনছে, 576 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত? 576 থেকে 384 বাদ দিই, তাহলে 2 9 3 একে 4 1, তাহলে 192 টাকা লাভ হচ্ছে। আমাকে কি বার করতে বলেছে? লাভের হারের অনুপাত। তাহলে এর লাভের হার কত? যত টাকা লাভ হচ্ছে মানে 182 ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 384 ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে কত? 192 কে দেখো 2 দিয়ে গুণ করলে 384, আর 2 আর 100 কে কাটলে হয় 50, তাহলে প্রথমটা কত বেরোলো? 50% বেরোলো। এর পরেরটা দেখো, আরেকটি দ্রব্য বি কি করেছে? 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, মানে 1672 মাইনাস 1254,
বিয়োগ করলে কত 8, 5 আর 6 1 2 4 মানে হলো কত 418। তাহলে লাভের হার কত হবে 418 ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 1254 ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা 418 কে দেখো 3 দিয়ে গুণ করলেই 1254 হয়, তাহলে একবারে কেটে দিয়ে আমি 3 লিখে দিই, তাহলে কত হলো আমার এখানে 100/3%। তাহলে প্রথমে লাভ হচ্ছে 50%, দ্বিতীয়তে লাভ হচ্ছে 100/3%। আমাকে কি বার করতে বলেছে লাভের হারের অনুপাত, তাহলে অনুপাত কত হবে 50:100/3। এরকম থাকলে কি হয় এই তিনটা পাশের সাথে গুণ হয়ে যায় মানে হয় কত 150:100 মানে কত একটা শূন্য একটা শূন্য কেটে যায় 15 আর আচ্ছা 50 দিয়েও যদি ভাগ করি তাহলে হয় 3:2 মানে কত হয় 3, এখানে দেখো বাই দিয়ে দিয়েছে মানে 3/2 হবে মানে অপশন বি হবে। ঠিক আছে, তারপরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে কিছু টাকা চারজন সদস্য এ বি সি ও ডি এর মধ্যে 4:7:9:3 অনুপাতে ভাগ করা হলো। তা যখন এরকম অনুপাতে ভাগ করা হবে আমি দেখো খালি অনুপাত ধরবো 4 7 9 3 এরকম ধরেও করতে পারি অথবা এক্স ধরেও করতে পারি। এক্স ধরে করো তাহলে কোনোদিন ভুল হবে না, হ্যাঁ যারা শুরু করছো তারা এক্স ধরে করো। তাহলে দেখো বা প্রথম করছো যাদের অঙ্ক অতটা ভালো না তারা এক্স ধরে করো, দেখো খুব সহজে বুঝতে পারবে, কোনো অসুবিধা। আর যারা পারো তারা এমনিই করে নিতে পারো, হ্যাঁ বিয়োগফল বের করে নিতে পারো। তাহলে আমি ধরছি কত এ পেয়েছে 4x, আমাকে সি আর ডি এরটা বের করতে বলেছে। তো সি এর ভাগে দেখো 9 আছে, ডি এর ভাগে দেখো 3 আছে। আমি ধরছি সি পেয়েছে হচ্ছে 9x আর ডি পেয়েছে হচ্ছে 3x। আচ্ছা এ বিটাও ধরে নি, এর ভাগে 4 বি এর ভাগে দেখো 7, তাহলে এ পেয়েছে কি ধরবো 4x ধরবো আর বি ধরবো কত 7x। আমাকে কি বলেছে সি ডি এর থেকে 720 টাকা বেশি, এখানে সি পেয়েছে 9x ডি পেয়েছে 3x, তাহলে সি ডি এর থেকে কত বেশি 9x - 3x মানে 6x, সেই টাকার পরিমাণ কত 720। তাহলে 6x = যদি 720 হয় তাহলে x = কত 720/6 মানে কত হচ্ছে 120। আমাকে কি বার করতে বলেছে ডি কত টাকা পাবে, ডি কত টাকা পাবে 3x মানে 120 গুণ 3 যদি করি তাহলে কত হয় 360 টাকা মানে অপশন সি হবে, একদম সোজা অঙ্ক। তারপর আচ্ছা এখানে দেখো পাওয়ার দিয়ে দিয়েছে 3⁻0, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে সেটার মান কত 1, ঠিক আছে। তাহলে 3⁻0 মানে কত 1 প্লাস 3⁻2 মানে আমি কি লিখতে পারি 1/3 স্কয়ার প্লাস 3⁻1 মানে 1/3, এগুলো সবাই যোগ করে 27 গুণ, আচ্ছা কি গুণ করে তাহলে 1 যোগ 1/3 স্কয়ার মানে 1 এর 9 যোগ 1 এর 3, লসাগু করলে কত হবে 9 হবে। তাহলে 9 যোগ 1 যোগ 3, তাহলে 9 এর 1 10 আর 3 13/9 আর একটা দেখো 27 এখানে গুণ ছিল তাহলে গুণ 27 করে দিই, তাহলে 9 কে 3 নং 27 হয় মানে 3 13 39 মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি কারখানায় কোনো বস্তু তৈরি করতে মহেশের 2000 টাকা খরচ হয়, তাকে উৎপাদন মূল্যের 10% কারখানা থেকে শোরুমে পাঠানোর জন্য খরচ করতে হয়। তাহলে দেখো উৎপাদন মূল্য কত, খরচ হয় মানে ওটা উৎপাদন মূল্য বলছে 2000 টাকা, আবার তাকে 10% এই যে উৎপাদন ব্যয় মানে 2000 টাকা 10% তাকে খরচ করতে হয় শোরুমে পাঠানোর জন্য। তাহলে কত টাকা 2000 টাকা 10% মানে কত 2000 ইন্টু 10/100, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল মানে 200 টাকা। তাহলে সে তার উৎপাদন ব্যয় হচ্ছে 2000 টাকা, আবার শোরুমে পাঠাতে খরচ হয় হচ্ছে 200 টাকা। তাহলে এদিক থেকে মোট খরচ কত হচ্ছে 2000 আর 200 যোগ করতে হবে মানে কত হয় 2200 টাকা। মোট উৎপাদন ব্যয় বলতে পারো বা মোট খরচ বলতে পারো 2200 টাকা। এবার কি করছে সে শোরুম থেকে দ্রব্যটি মোট খরচ মানে কত এই যে 2200 এটার 15% বেশি দামে বিক্রি করে, মানে দেখো 15% বেশি দামে বিক্রি করা মানে কি, তাহলে 2200 টাকার আরো 15% বেশি মানে কত, সেই সংখ্যাটা কত হবে 2200 ইন্টু উপরে হবে 100 যোগ 15 মানে 115 ডিভাইডেড বাই 100, যদি 10% বলতো তাহলে 100 যোগ 10 উপরে বসতো মানে 110/100 এইভাবে। আচ্ছা এটাকে কাটাকুটি শূন্য শূন্য কেটে দিই 115 গুণ 22 করবো। আচ্ছা 5/22 110, 110 এ শূন্য বসলে হাতে 11, 22 কে 22 আর 11 হচ্ছে 33 এর 3 হাতে 3, 22 কে 22 আর 3 25 মানে কত হচ্ছে 2530 টাকা, অপশন ডি হবে। তারপরটা 10 বছর আগে একজন মায়ের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা আমি এইটুকুই পড়ি, 10 বছর আগে একজন মায়ের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে তার পুত্রের যার বয়সের বলবে সেটা ধরবো। তাহলে আমি ধরছি 10 বছর আগে মার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স ধরি x, তাহলে 10 বছর আগে মার বয়স কত ছিল ওর বয়সের 3 গুণ মানে মায়ের বয়স ছিল 3x। আচ্ছা এবার বলছে 5 বছর আগে মায়ের বয়স, আচ্ছা 5 বছর আগে মানে কি 10 বছর আগে যেইটা ছিল
5 বছর আগে মানে কি আরো 5 বছর বাড়বে সেটার থেকে, তাই না? 5 বছর আগেটা মানে তো পরের ঘটনা, তাহলে পরের ঘটনা মানে কি যোগ করতে হয় আরো 5। তাহলে পুত্রের বয়স 10 বছর আগে যদি x হয় তাহলে 5 বছর আগে কত হবে? 5 আরো বাড়বে। তাহলে 5 বছর আগে পুত্রের বয়স কত হবে? x প্লাস 5 বাড়বে 5 বছর। আর মায়ের বয়স কত হবে? মায়ের বয়সও 5 বছরই বাড়বে 5 বছরে, মানে হবে কত? 3x প্লাস 5। এবার কি বলেছে পড়ি, 5 বছর আগে মায়ের বয়স পুত্রের বয়সের 5 এর 2 গুণ ছিল, মানে মায়ের বয়স মানে 3x প্লাস 5 টা পুত্রের বয়সের মানে x প্লাস 5 এর 5 এর 2 ছিল। তাহলে আমি কি লিখতে পারি? 3x প্লাস 5 সমান সমান x প্লাস 5 ইন্টু 5 এর 2। কোনাকুনি গুণ করি, গুণ করলে কত? 2 দিয়ে গুণ করলে 6x প্লাস 10 সমান সমান এই 5টা বাদিকের সাথে গুণ করে দিই, ডান পাশের সাথে গুণ করে দিই, তাহলে 5x প্লাস 25। x গুলোকে বাঁ পাশে আনি, 6x মাইনাস 5x সমান সমান হবে 25 মাইনাস 10। তাহলে x সমান সমান কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে আমাকে কি চেয়েছিল? মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স কত? এখানে দেখো ধরেছো 3x, তাহলে কত হবে? 15 গুণ 3, তাই না? মানে কত? 45 বছর হবে মায়ের। ওহো, মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স চেয়েছে গো। 3x টা দেখো 10 বছর আগে মায়ের বয়স ছিল 45 বছর, তাহলে বর্তমান বয়সে কত হবে? 10 বছর আগে যদি 45 থাকে, এখন তাহলে বর্তমানে কত হবে? আর 10 বছর বাড়বে। তাহলে কত হবে? 45 যোগ 10 মানে কত হবে? 55 বছর। বর্তমান বয়স চেয়েছে তাই কত হবে? 55 বছর। অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, 6 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদের গুণফল কত? বীজদের না, বীজ দ্বয়ের এটা, হ্যাঁ বীজ দ্বয়ের হবে। আচ্ছা দেখো, এই সমীকরণটাকে আমি একটু না সাজিয়ে লিখি, মানে এক্স স্কোয়ারটাকে আগে লিখি, তারপরে এক্স কে লিখি, তারপরে সংখ্যাটাকে লিখি। তাহলে সাজিয়ে লিখলে কি হয়? মাইনাস 5x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা সাজিয়ে লিখলে হবে। তাহলে দেখো আমার এখানে সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের একটা ফর্মুলা আছে, গুণফলের একটা ফর্মুলা আছে। কি আমি একটু লিখে দেখিয়ে দিই। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে সমীকরণটির বীজদ্বয়ের, বীজ মানে কি? বীজ মানে হচ্ছে x এর দুটো মান, দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান বেরোয়, এই দুটো মানকেই বলা হয় বীজ। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে? যোগফল হবে সমান সমান মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল কত হবে? গুণফল হবে সমান সমান সি বাই এ। যেখানে এটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে এই যে সমীকরণটা, এখানে এ কত? মানে এক্স স্কোয়ারের সহগ কত? দেখো -5। তাহলে ইজ ইকুয়াল টু লিখে -5। বি কত? বি দেখো -8, মানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস, এটা ধ্রুবক সংখ্যাটা কত? ধ্রুবক সংখ্যাটা 6। তাহলে আমার কি বলেছে? সমীকরণটির বীজদ্বয়ের গুণফল বলেছে। তাহলে গুণফলের ফর্মুলা কি? সি বাই এ। সি মানে কত এই সমীকরণটাতে? 6 বাই এ মানে কত? -5। তাহলে 6 বাই -5 এরকম কি অপশন আছে? সমান সমান -6 এর 5 আছে। যদি বলতে বীজদ্বয়ের গুণফল এই যদি বলতে বীজদ্বয়ের যোগফল কত, তাহলে কত করতাম? মাইনাস বি বাই এ হতো। তাহলে মাইনাস অফ মাইনাস বি মানে মাইনাস অফ -8 বাই -5, মানে এরকম করে বেরোতো। ঠিক আছে, তো বীজদ্বয়ের গুণফল চেয়েছে মানে সি বাই এ মানে -6 এর 5। অপশন এ হবে। তারপরেরটা দেখো, এখানে দেখো কতগুলো সংখ্যা দিয়েছে, সংখ্যা দিয়ে বলছে সংখ্যাগুলির গড় যদি y হয় তাহলে এই সংখ্যাগুলির মোট কত। দেখো মোড মানে হচ্ছে সংখ্যাগুরু মান, মোট মিন মিডিয়ান মোড। গড়কে বলা হয় মিন। মিডিয়ান মানে কোনো কতগুলো ধরো সংখ্যা দিয়েছে, সেগুলোকে ছোট থেকে বড়তে সাজাতে হয়, ছোট থেকে বড়তে সাজিয়ে একদম যে মাঝে থাকবে সেটাই হয় মিডিয়ান। আর মোড কি? মোড হচ্ছে সংখ্যাগুরু মান, মানে যেই সংখ্যাটা সব থেকে বেশি বার আছে। এই সারিটাতে দেখো 4ও দুবার আছে, 5ও দুবার আছে, আরেক জায়গায় y রয়েছে। তো আমি যদি y এর মানটা বের করি তাহলে আমি বুঝে যাব হয় 4 হবে মোট, নাই 5 হবে। এবার কোনটা হবে সেটা আমি কি করে বুঝবো? এই সংখ্যাগুলির গড় বলেছে 5, এই সংখ্যাগুলির গড় আমি কি করে বার করব? সংখ্যাগুলো যোগ করব ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা সেটা সেটা ইজ ইকুয়াল টু y করব। সংখ্যা যোগ করলে কত? 9 আর 3 এ 12, 12 আর 5 এ 17, 17 আর 4 এ 21, 21 আর 4 এ 25, 25 আর 5 এ 30, 30 আর y যোগ করলে কত? 30 প্লাস y ডিভাইডেড বাই কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে এটা বাই 7টা করলে এর গড় বেরিয়ে গেল। এটা সমান সমান কত? আবার y বলেছে। কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে কি হয়? 7y সমান সমান হয় 30 প্লাস y। আচ্ছা, এই y টাকে বাঁ পাশে আনলে হয় 7y মাইনাস y মানে 6y সমান সমান 30। তাহলে y সমান সমান কত হবে? 30 বাই 6 করলে হয় 5 হবে। তাহলে দেখো এই y এর জায়গায় কত বসছে? 5 বসছে। তাহলে এর সংখ্যাগুলোর মোট কত? দেখো 5 সংখ্যাটা দেখো 3 বার রয়েছে, তাহলে এর মোট কত হবে? মোট হবে 5, মানে অপশন ডি হবে। যেহেতু 5 3 বার রয়েছে, সব থেকে বেশি বার রয়েছে, সেই জন্য 5 হচ্ছে। তারপরেরটা দেখো কি বলছে,
বলছে একজন সাইকেল আরোহী 4 মিনিট 10 সেকেন্ডে 2.5 কিমি দূরত্ব অতিক্রম করে, একই বেগে সে 6 কিমি দূরত্ব কত মিনিটে অতিক্রম করবে? আচ্ছা, 4 মিনিট 10 সেকেন্ড মানে আমি সেকেন্ডে নিয়ে যাই, 4 মিনিট 10 সেকেন্ড মানে কত সেকেন্ড? 4 মিনিট মানে কত? 4 গুণ 60 সেকেন্ড মানে হয় 240, আর 10 সেকেন্ড মানে আরো যোগ 10 হবে মানে কত হবে? 250। তাহলে দেখো, 2.5 কিমি যাই হচ্ছে 250 সেকেন্ড। আমি একদম ঐকিক নিয়ম, একদম পাতিভাবে করাই, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে 1 কিমি যাই কত সেকেন্ডে? 250 বাই 2.5 সেকেন্ডে। আমাকে বের করতে বলেছে কত? 6 কিমি কত মিনিটে অতিক্রম করবে। আমি সেকেন্ডে করি, তারপরে মিনিটে করছি। তাহলে 6 কিমি যেতে সময় লাগবে কত? 250 বাই 2.5 ইন্টু 6। এই পয়েন্টটাকে তুলে দিই, তাহলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। 25 কে 10 দিয়ে গুণ করলে 250, তাহলে কত হয়? 10 10 100, আর 6 গুণ করলে হয় 600 সেকেন্ডে। আচ্ছা, এটাকে আমি মিনিটে নেব মানে কি 60 দিয়ে ভাগ করতে হয় সেকেন্ড থেকে মিনিটে গেলে, তাহলে 600 বাই 60 এত মিনিটে। তাহলে 600 বাই 60 করলে কত? 600 কে 10 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে 10 দিয়ে গুণ করলে 60 কে 600 কে না সরি, তাহলে হবে কত? 10 মিনিটে, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে একটা করণী দিয়েছে, ঠিক আছে, রুট 144 রুট ওভার এত এত। তাহলে রুট 144 মানে কত? দেখো 12 স্কোয়ার করলে 140 হয়, তার মানে 140 এর রুট মানে 12। যোগ এখানে দেখো পয়েন্ট রয়েছে, আমি পয়েন্টটা তুলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 0.0169 পয়েন্টে যদি তুলে দিই তাহলে কত? একের পরে 4টে শূন্য হয়, মাইনাস পরেরটাতেও পয়েন্ট রয়েছে, তাহলে কত হয়? 4.41 এর পয়েন্ট তুলে দিলে নিচেই 100 হয়। তাহলে সমান সমান কত? 12 যোগ 169। দেখো 169 হচ্ছে 13 স্কোয়ার করলে 169 হয়, মানে উপরে বসবে 13 বাই একের পরে 3টে শূন্য দিয়েছে, এটা কিন্তু 4টে শূন্য। হ্যাঁ, ভুল করেছিলাম। একের পরে 4টে শূন্য মানে তার রুট করলে কত? একের পরে 2টো শূন্য হয়, মানে 100 মাইনাস 441। দেখো 21 এর রুট করলে 441 হয়, তাহলে উপরে 21 আর নিচে 100 রুট করলে হয় কত? 10 হয়। তাহলে এবার পয়েন্ট গুলো সরাই, তাহলে 12 যোগ 13 কে 100 দিয়ে ভাগ করছি মানে পয়েন্ট দু ঘর বাদিকে সরবে, মানে হবে 0.13 মাইনাস, আর এটা হবে 21 বাই 10 করলে হয় 2.1। তাহলে 12 আর 0.13 যোগ করলে হয় 12.13, তার থেকে 2.1 বাদ দেবো, এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে 3001 10.03 অপশন ডি। তারপরটা দেখো কি বলছে। বলছে 2000 সালে মনুর বয়স তার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে আমি কি ধরবো? তার বোনের বয়সটা ধরবো। আমি ধরবো 2000 সালে তার বোনের বয়স ছিল এক্স বছর, ঠিক আছে। তাহলে মনুর বয়স কত হবে? বোনের বয়সের 3 গুণ ছিল, তাহলে বোনের বয়স যদি এক্স হয়, মনুর বয়স কত হবে? 3x বছর। এটা কত সালে ছিল? এটা 2000 সালে ছিল। এবার কি বলছে দেখো, 2010 সালে। 2010 সাল মানে কি 10 বছর বাড়লো, তার মানে 10 বছর পরের কথা বলেছে। তাহলে 2010 সালে বোনের বয়স আগে এক্স ছিল, তাহলে এখন কত হবে? 10 বছর পেরিয়ে গেলে বোনের বয়স হবে তাহলে কত? এক্স প্লাস 10। আর মনুর বয়স কত হবে? মনুরও বয়স হবে কত? 3x ছিল আর 10 বাড়লো মানে 3x প্লাস 10। এবার কি বলেছে পড়ি, 2010 সালে সে তার বোনের থেকে 24 বছরের বড় হয়, মানে মনু তার বোনের থেকে 24 বছরের বড়। মনির কত? মনুর হচ্ছে 3x প্লাস 10, আর বোনের কত? বোনের হচ্ছে x প্লাস 10। তাহলে 3x প্লাস 10 সমান সমান কি? তার বোনের থেকে আরো 24 বছরের বড়, মানে বোনের যে বয়স প্লাস 24, মানে x প্লাস 10 প্লাস আরো 24। তাহলে দেখো 3x থেকে x টা যদি আমি বাপাশে আনি, তাহলে 3x থেকে x বাদ দিলে হয় 2x, সমান সমান এই 10 আর 24 যোগ করলে হয় 34। তার থেকে আবার 10 বা এই 10 10 কেটেও দিতে পারে, 34 থেকে 10 বাদ দিলে হয় কত? 24। তাহলে 2x সমান সমান বেরোলো 24। তাহলে x সমান সমান কত? 24 বাই 2 করলে হয় কত? 12 হয়। তাহলে 2000 কি বের করতে বলেছে? 2010 সালে মনুর বয়স কত ছিল? তো আমি কি ধরেছি, 2010 সালে মনুর বয়স কত? 3x প্লাস 10, মানে 3 গুণ x এর মান বেরোলো 12 যোগ 10, 3 12 36 যোগ 10 করলে হয় 46, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে ঘড়ির সেকেন্ডের কাঁটাটি 12 মিনিটে কতক্ষণ উৎপন্ন করে। দেখো ঘড়ির সেকেন্ডের কাঁটা কি, এক পাক ঘুরতে কত টাইম লাগে? 1 মিনিটে এক পাক ঘোরে। আর মিনিটের কাঁটা হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টায় এক পাক ঘোরে, মানে 60 মিনিট এক পাক ঘোরে, ঠিক আছে। আর ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে কত টাইম নেয়? 12 ঘন্টা। 12 ঘন্টাই হয়, তবে ও দেখবা দুপুর 12টা থেকে রাত 12টা হচ্ছে, মানে আবার ওই জায়গায় ফিরতে ওর 12 ঘন্টা টাইম লেগে যায়। তাহলে ঘন্টার কাঁটাটি 12 মিনিটে কতক্ষণ উৎপন্ন করবে বলেছে। ঘন্টার কাঁটা দেখো, তাহলে 1 মিনিটে কত কোণ যায়? 360 ডিগ্রি। এক পাক ঘোরা মানে কত ডিগ্রি ঘোরে? 360 ডিগ্রি। তাহলে 12 মিনিটে কতক্ষণ ঘুরবে? 12 গুণ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি গুণ 12 সমান সমান কত? 0, 6 বারং 72 এর 2, হাতে 7, 3 বারং 36 এর সাথে 43, মানে 4320 ডিগ্রি, মানে অপশন পি হবে। তারপর আচ্ছা, এখানে একটা সমাধান দিয়েছে, এটা একদম সোজা।
করে দিই একদম, তাহলে 2 ইন্টু এটা দিয়েছে মানে গুণ করে দিই, 5 দুগুণে 10x মাইনাস 6 প্লাস 3 3 9x মাইনাস 15 সমান সমান 93। x গুলো যোগ করি, 10 আর 9 যোগ করলে হয় 19x সমান সমান, এদিকে দেখো -6 আর -25 মানে -15 মানে -21 বাদিকে ছিল, ডান পাশে গেলে +21 হবে, তাহলে 93 এর সাথে 21 যোগ করলে কত হবে? 115 হবে, 114 হবে। তাহলে x সমান সমান কত হবে? 114 বাই 19, 19 কে 6 দিয়ে গুণ করলে হয় 114, মানে x এর মান কত হলো? 6 হলো। অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা একদমই সোজা অঙ্ক দিয়েছে, 45 78 ও 117 এর গসাগু কত? দেখো অপশন গুলো যদি দেখি, 9 দিয়ে কি 78 কে কাটাকুটি যায়? গসাগু মানে কি সবার মধ্যে কমন থাকতে হবে, তা 9 কি সবার মধ্যে কমন আছে? হবে না, 9 হবে না। 7 কি কমন আছে? 45 কেই তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাই 7 তো কমন হবেই না, কেটে দিলাম। 5 কি কমন আছে সবার মধ্যে? না, 5 ও নেই, তাহলে 3ই হতে হবে। 3 দিয়ে দেখো 15 দিয়ে গুণ করলে 45, এটাও 26 দিয়ে গুণ করলে হবে, এটাও হবে, তাহলে অপশন হবে কত? 3 হবে। এভাবে আমি দেখে অপশন ধরে এইটার ক্ষেত্রে করতে পারি। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে কতগুলো সংখ্যা দিয়েছে, 125.99, 35.92, এগুলো বলেছে এর নিকটতম মান কত। দেখো নিকটতম মান বলেছে তো, তার মানে আমার পুরোপুরি মানটা আসবে না। এই যে 125.99 এটাকে আমি কত ধরবো? ওর কাছে যেই মানটা রয়েছে সেইটাকে ধরে নেব, মানে কত? 126 ধরবো, তাহলে লিখলাম 126 মাইনাস 35.92, এরও কাছাকাছি মান কত? 35.92 এর হবে কত? 36 হবে, লিখলাম 36 প্লাস 3.89, 3.89 মানে কত আমি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে 4 লিখতে পারি, 4 এর কাছাকাছি, ইন্টু 16.11 মানে আমি পয়েন্ট এক একটা বাদ দিয়ে দেবো, তাই না? ওর কাছে 16ই পড়ে, 17 পড়ে না। 4 ইন্টু কত করব? 16 করব। আচ্ছা তাহলে 126 থেকে 36 বাদ দিলে কত হয়? 90 হয়, যোগ 4 16 64, তাহলে কত হচ্ছে? 90 আর 64 যোগ করলে হয় 154, অপশন সি হবে। তারপরটা, আচ্ছা এটাও একটা একদম সোজা অঙ্ক দিয়েছে, দেখো 12/3 এটা দিয়েছে, দেখো 12/3 যদি আমি করে দিই তাহলে 4 হবে। এখানে দেখো কেন আমি এটা করতে পারছি, দেখো এই ব্র্যাকেটের সাথে এর কোনো সম্পর্ক নেই, মাঝখানে একটা গুণ চিহ্ন রয়েছে, তাই আমি এটা করতেই পারি, কোনো অসুবিধা নেই। ইন্টু এখানে দেখো 7 যোগ 8 করলে হয় 15, 15 থেকে 3 বাদ দিলে হয় 12, মানে 4 গুণ 12 হবে, 4 12 48, অপশন ডি। তো আজকের ক্লাসে তোমাদের এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।